আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করতেছি। সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আমরা ক্লাস শুরু করতেছি। আমরা গত কয়েকটা ক্লাসের মধ্যেই আমরা হরফ নিয়ে আলোচনা করতেছি। এখানে আমাদের প্রথম পেজে ছিল 29 হরফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত। এখানে 29টি হরফ ছিল। এই হরফগুলোর সঠিক উচ্চারণ আমরা সিফাত এবং মাখরাজ সহ শিখেছিলাম। তো আশা করি আপনারা এই ক্লাসের মধ্যে সবাই উপস্থিত ছিলেন এবং পড়াগুলো ভালো করে বুঝতে পেরেছেন। এরপর ছিল দ্বিতীয় পেজ, এখানে ছিল 29 হরফের পরীক্ষা। এটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ছিল সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, অর্থাৎ যে হরফগুলোর উচ্চারণ অনেকটাই একরকম, যে হরফগুলোর উচ্চারণ অনেকটাই একরকম, ওই হরফগুলোকে আমাদের সিফাত এবং মাখরাজ অনুযায়ী পার্থক্য করে বলা হয়েছে বা পড়ানো হয়েছে বা বোঝানো হয়েছে। এরপরে ছিল একই হরফের বিভিন্ন রূপ। এর পরের অধ্যায় বা পরের পাঠ হচ্ছে একই হরফের বিভিন্ন রূপ। অর্থাৎ আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ পড়েছি, আমরা এই দুই পৃষ্ঠার মধ্যে হরফগুলো পড়েছিলাম তার মূল আকৃতিতে, অর্থাৎ এই হরফটা যেরকম ছিল তার আসল রূপ, ওই রূপে আমরা শিখেছি। কিন্তু এই পেজের মধ্যে এই হরফগুলো, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো যখন শব্দের মধ্যে ব্যবহৃত হবে তখন কিভাবে আসবে? যদি শব্দের শুরুতে আসে তখন তার রূপ হবে কেমন, শব্দের মাঝে আসলে তার রূপ হবে কেমন, এবং শব্দের শেষে আসলে তার রূপ হবে কেমন, আমরা এই বিষয়গুলো এই পেজের মধ্যে আমরা গত ক্লাসে জেনেছিলাম। তো এই পর্যন্ত আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা করার কোনো বিষয় থাকে তাহলে আপনারা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে যাই। আমরা আজকে যেই আমাদের ক্লাসে যেই পড়া, সেই পড়াটা হচ্ছে এই পেজ আমাদের আজকের পড়া। এখানে আমরা সর্বপ্রথম যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে আলিফ এবং লামের মধ্যে পার্থক্য। আলিফ এবং লামের মধ্যে পার্থক্য। আমরা অনেক সময় দেখি যে আলিফ এবং লাম এই দুইটা যখন শব্দের মধ্যে ব্যবহৃত হয় তখন এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। আমরা বুঝতে পারি না যে এটা কি আলিফ নাকি এটা লাম। আলিফ এবং লামের মধ্যে একটি খুব সুন্দর একটি সংজ্ঞা আছে। যদি আপনারা এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখতে পারেন বা বুঝে নিতে পারেন তাহলে আশা করি আর কখনো আলিফ এবং লামের মধ্যে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যেখানেই আলিফ বা লাম এই দুটো হরফের একটি হরফ দেখেন, আপনি নির্দ্বিধায় বলতে পারবেন যে এটি আলিফ বা এই হরফটি লাম। এই সংজ্ঞাটা এখানে লেখা আছে, দেখেন। সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার যদি কারো না দেখে থাকেন তাহলে আপনার যে কায়দা আছে
সহজ কোণা শিক্ষা কায়দা, এটা আপনারা খুলে বের করে নেন, তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। এখানে দেখেন প্রথমেই লেখা আছে যে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, সামনে আর দুদিকে মিলে লাম। এই এক লাইনের একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন বা ভালো করে মুখস্থ করে নিতে পারেন বা ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে আর কখনোই আলিফ এবং লামের মধ্যে পার্থক্য হবে না, কোনো সমস্যা হবে না। সমস্যা হওয়ার কারণ হইতেছে যে আলিফও লম্বালম্বি উপরের দিকে থাকে, লামও লম্বালম্বি উপরের দিকে থাকে, অর্থাৎ দুটোটা হরফই দেখতে একরকম হয়, এই কারণে আপনাদের সমস্যাটা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি, এখানে লেখা আছে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে। আলিফ সব সময় খালি থাকবে, খালি থাকবে বলতে বোঝানো হয় যে আলিফটা কারোর সাথে মিলে আসবে না, একা একা থাকবে। যেমন আমরা এই প্রথম পেজের মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো পড়েছিলাম, ওইখানে কিন্তু আলিফটা একেবারে খালি ছিল, খালি ছিল বলতে কারোর সাথে মিলে আসে নাই। এখানেও দেখেন এই যে প্রথম যে লাইন, প্রথম লাইনের প্রথম হরফটা, প্রথম লাইনের প্রথম হরফটা আপনারা দেখেন যে এটা হচ্ছে আলিফ, এবং এই আলিফটি কিন্তু কারোর সাথে মিলে আসে নাই, বরং একা একা আসতেছে। সবাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কারোর সাথে মিলে আসে নাই। তো এইরকমভাবে যদি কারোর সাথে মিলে না আসে, একা একা আসে, তখন আপনারা বুঝবেন যে এটা হচ্ছে আলিফ। এই বিষয়টা এখানে আপনাদেরকে বলা হয়েছে বা বোঝানো হয়েছে যে আলিফ থাকে খালি, অর্থাৎ আলিফ এটা সবসময় খালি, কারোর সাথে মিলে আসবে না, একা একা আসবে। এখন কথা হচ্ছে যদি আলিফটা কারোর সাথে মিলে আসতে হয় তখন কিভাবে আসবে? যদি শব্দের শুরুতে আসে তখন কি মিলে আসবে, বা মাঝে আসলে কী রকম হবে, বা শেষে আসলে কী রকম হবে? এখানে এটা বোঝানো হইতেছে যে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে। যদি আলিফটা মিলে আসতে হয় কারোর সাথে, অর্থাৎ আরেকটি হরফের সাথে যদি মিলে আসতে হয় অথবা শব্দের মধ্যে আসতে হয়, তাহলে ওই আলিফটা ওই হরফের শেষে আসবে বা শব্দের শেষে আসবে। মাঝখানে বা শুরুতে, মধ্যখানে বা শুরুতে কখনো আলিফ আসবে না। মধ্যখানে বলতে যে দুই হরফের মাঝখানে কখনো আলিফ আসবে না, মিলে আসবে না, আসতে হলে একা একা আসবে। অথবা যদি আলিফটা শুরুতে আসতে হয় তাহলে ওই হরফের শুরুতে আসবে না, বরং একা একা আসবে। যেমন আমরা প্রথমটার মধ্যে পড়ছি, এই যে দেখেন এই আলিফটা এটা এইরকমভাবে একা একা আসবে, মধ্যখানে আসলেও এরকম একা আসবে, যদি শব্দের শুরুতে আসতে হয় তাহলেও এরকম একা একা আসবে, আর যদি ওই হরফটার সাথে মিলে আসতে হয় তাহলে শেষে মিলে আসবে। তার উদাহরণ হচ্ছে এই দ্বিতীয় হরফটি। আপনারা দেখেন দ্বিতীয় হরফটি কিন্তু এই যে ডান দিকে নিচের অংশ, ডান দিকে একটু বের করানো আছে, এর দ্বারা বোঝানো হইতেছে যে এই আলিফের শুরুতে বা তার ডান পাশে আরেকটা হরফ আছে, আলিফের ডান পাশে আরেকটি হরফ আছে, অর্থাৎ ওই হরফের পরে মিলে আসবে। এটাই বোঝানো হয়েছে যে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, অর্থাৎ আলিফটা সবসময় এরকম খালি থাকবে, কারোর সাথে মিলে আসবে না। যদি মিলে আসতে হয় তাহলে ওই হরফের শেষে মিলে আসবে, শুরুতে বা মধ্যখানে কখনো আলিফ মিলে আসবে না। এরপরে হচ্ছে লাম, সামনে আর দুদিকে মিলে লাম। সামনে বলতে শুরুতে, শব্দের শুরুতে, শব্দের শুরুতে যদি লাম আসে তাহলে লামটা এরকমভাবে আসবে। শব্দের শুরুতেই আপনি দেখতেছেন উপরের দিকে লম্বালম্বি, তাহলে বুঝবেন এটা হচ্ছে লাম। অথবা যদি এই সামনে আর দুদিকে মিলে লাম, দুদিকে বলতে শব্দের মাঝখানে, দুইটা হরফের মাঝখানে আসবে এবং দুই হরফের সাথে মিলে আসবে। এর উদাহরণ হচ্ছে 4 নম্বর হরফটি। এটা দেখেন ডান দিকেও তার নিচের মাথাটা বের করানো আছে, বাম দিকেও তার নিচের মাথা বের করানো আছে। এর দ্বারা বোঝানো হইতেছে যে এর দোনো পাশে দুইটা হরফ আছে, অর্থাৎ দুই হরফের মাঝখানে হইতেছে লামটি। তাহলে এখানে আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে আলিফ এবং লামের মধ্যে একটি পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আলিফ থাকে খালি, আলিফটা সবসময় খালি থাকবে এরকমভাবে, যে প্রথম যে উদাহরণটা এর মতো, অর্থাৎ এইরকমভাবে সবসময় খালি থাকবে। আর যদি মিলে পিছনে, যদি আরেকটি হরফের সাথে মিলে আসতে হয় কোনো কারণবশত, তাহলে ওই হরফের শেষে মিলে আসবে, সামনে আর দুদিকে মিলে লাম। আর যদি আলিফের মতো উপরের দিকে লম্বালম্বি কোনো একটি হরফ দেখেন তাহলে বুঝবেন, যদি শব্দের শুরুতে আসে তাহলে সেটা হবে লাম,
অথবা যদি শব্দের মাঝখানে আসে তাহলে সেটাও হবে লাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কেউ এমন আছেন যে আলিফ এবং লামের মধ্যে যে পার্থক্যটা আপনাদেরকে বুঝালাম বুঝেন নাই? হুজুর 2 নাম্বারটা একটু বলবেন? আচ্ছা, এই যে 2 নাম্বার এটা, হ্যাঁ, এটা জি বলতেছিলাম হুজুর, এটা। যে আলিফ তো থাকে খালি, অর্থাৎ শব্দের শুরুতে আসলেও খালি আসবে, শব্দের মাঝখানে আসলেও খালি আসবে, কারোর সাথে মিলে আসতে হবে না। এখন কথা হলো যদি আলিফ যদি মিলে আসতে হয় তখন কিভাবে আসবে? তখন আলিফটা আসবে ওই হরফের শেষে, ওই হরফের শেষে। এটাই হচ্ছে 2য় নম্বর উদাহরণটি, বুঝতেছেন? জি হুজুর, বুঝতে আচ্ছা, পেরেছি। আমরা দেখি এর উদাহরণ এখানে আছে। আপনারা একটু এর পরের পেজে গেলেই দেখতে পাবেন। এই যে দেখেন একটা শব্দ, বা, ইয়া, নুন, কাফ, মিম, এরপরে এই যে এই হরফটি দেখতে পাচ্ছেন, এটাই হইতেছে আলিফ। এটা আপনি কিন্তু বলবেন যে এটা তো হুজুর লামের মতো দেখা যাইতেছে উপরের দিকে লম্বালম্বি। না, এটা লাম হবে না। কারণ আমরা ওই যে পড়ছি আলিফ থেকে খালি যদি মিলে পিছনে, পিছনে অর্থাৎ শেষে মিলে আসার প্রয়োজন হয়েছে, এই জন্য এটা মিমের সাথে এরকমভাবে মিলে আসছে শব্দের শেষে, বুঝতেছেন? এই উদাহরণগুলো আমরা ইনশাল্লাহ বলবো আপনাদেরকে আরও। আচ্ছা, তাহলে এখানে আমরা যে বিষয়টা জানলাম, আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, সামনে আর দুদিকে মিলে লাম। আলিফ সবসময় খালি থাকবে, যদি কোনো একটি শব্দের মধ্যে আলিফ মিলে আসতে হয় তাহলে ওই হরফের বা ওই শব্দের শেষে মিলে আসবে। আর সামনে বলতে শুরুতে, শুরুতে আসবে লাম এবং দুদিকে মিলে আসবেও লাম, অর্থাৎ শব্দের মাঝখানে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে বা। আমরা এটা বা কিভাবে বুঝলাম? যেহেতু নিচে এক নোক্তা আছে, নিচে এক নোক্তা, এই জন্য এটা হবে বা। এরপরে হরফ হচ্ছে নুন, এটা হবে নুন, উপরে এক নোক্তা। আমরা আপনাদেরকে গতকাল বলেছিলাম যে এই হরফগুলো, অর্থাৎ যে হরফগুলোর এই বিভিন্ন রূপে আসবে ওই হরফগুলো আমরা নোক্তা দেখে, কিছু কিছু হরফ এমন আসবে যেগুলো আমাদের নোক্তা দেখে বুঝতে হবে। যেমন বা হরফের নোক্তা হচ্ছে একটি, সেটা হচ্ছে নিচে, তো আমরা নিচে যদি এক নোক্তা দেখি তাহলে এটা বুঝবো বা। আবার নুন হরফের নোক্তা হচ্ছে একটা, সেটা হচ্ছে উপরে, উপরে এক নোক্তা দেখলে আমরা বুঝে নিব এটা হবে নুন। আচ্ছা, এরপরে দ্বিতীয় লাইন দেখেন, এটা হচ্ছে ফা। ফা, এখানেও তো উপরে এক নোক্তা, তাহলে আমরা ফা এবং নুনের মধ্যে কিভাবে পার্থক্য করব? ফা এবং নুনের মধ্যে আমরা পার্থক্য করব ফা এবং নুনের মাথাটা দেখে। দেখেন নুন হরফের মাথাটা কিন্তু গোল না, এটা একেবারে উপরের দিকে সোজা আছে, কোনো গোল হবে না মাথাটা। কিন্তু ফা হরফের মাথা হচ্ছে গোল। দেখেন এই যে ফা হরফের মাথাটা গোল, তাহলে আমরা এইভাবে বুঝবো যে এই হরফটি হচ্ছে নুন আর এটা হচ্ছে ফা। যদি মাথাটা গোল হয় তাহলে সেটা হবে ফা, আর উপরে এক নোক্তা মাথাটা যদি উপরের দিকে লম্বালম্বি হয় তাহলে সেটা হবে নুন। এরপরে হরফ হচ্ছে গইন, এটা মোটা হরফ, মোটা করে বলবেন গইন। আচ্ছা, এরপরে হরফ, এটাও নুন, এটা নুন হচ্ছে শব্দের মাঝখানে আসলে, দেখেন ডান দিকেও বের করানো আছে, বাম দিকেও আছে, অর্থাৎ এটা হবে শব্দের মধ্য, নুন। এরপরে হরফ বা, এটাও শব্দের মধ্য, বা। এরপরে হরফ সিন, এটা আমরা আগে পড়েছিলাম, এটা সিন, এটাও শব্দের মধ্য বা শব্দের মাঝখানে আসবে। এরপরে হরফ হচ্ছে মিম, এটা মিম, আমরা শব্দের মধ্যের মধ্যে পড়েছিলাম। এরপরে হরফ, পরের লাইন, প্রথম হরফ শিন, আওয়াজটা অনেক বড় হবে, অনেক বিকট আওয়াজ হবে, শিন। আপনারা নিজেরা নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে আমার মতো এরকমভাবে আওয়াজটা হয় কি না। শিন, শিন, শাসা একটা শব্দ হবে, শিন। এরপরে হরফ মিম, মিম, এটা হচ্ছে শব্দের শুরু, মিম। এরপরে হরফ আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন, এটা হচ্ছে শব্দের মধ্য, আইন। এরপরে হরফ, এটাও মিম, এটা হচ্ছে শব্দের শেষ, শব্দের শেষ। এরপরে হরফ শিন, শিন, এটাও শব্দের শেষ, শিন। এরপরে হরফ ওয়াও, ওয়াও। আচ্ছা, এরপরে হরফ
এরপরের লাইন প্রথম হরফ ইয়া, ইয়া এটা হচ্ছে শব্দের শুরু। এখানে আমরা ইয়া হরফটা কিভাবে বুঝবো, যে নিচে 2 নোক্তা, আপনারা এটা বুঝে নেবেন যে নিচে 2 নোক্তা হলে সেটা হবে ইয়া, ইয়া। এরপরে হরফ কাফ, কাফ, কাফ হরফটা অনেকে কাপ বলে, পয়ের উচ্চারণ হয়, এটা পয়ের উচ্চারণ হবে না, এটা হবে ফ, বাংলাতে ফ এর উচ্চারণ হবে কাফ, কাফ। আচ্ছা, এর কাফ এটা শব্দের মধ্য। এরপরে দেখেন এটা হচ্ছে হামসাহ, হামসাহ, হামসা হরফটা শক্ত করে বলবেন, জোর দিয়ে পড়বেন, হামসাহ। আচ্ছা, এরপরে হরফ জিম, এটা হচ্ছে শব্দের শেষ, জিম শব্দের শেষ। এরপরে হরফ নুন, এটাও শব্দের শেষ, নুন। এরপরে হরফ খ, খ মোটা হরফ, আওয়াজটাকে মোটা করে পড়বেন, মুখ ভরে উচ্চারণ করবেন, খ, খ। আমি গতকাল যারা পুরুষ আছেন আপনাদের ক্লাসের পড়াগুলো শুনেছিলাম, তখন দেখেছি যে মোটা হরফগুলো আপনারা সেই আগের মতনই উচ্চারণ করতেছেন, কিন্তু মোটা হরফগুলো কিন্তু মুখ ভরে উচ্চারণ করবেন, তখন দেখবেন আওয়াজটা মোটা হবে, খ, খ। তাহলে এখানে আমরা কয়টা লাইন পড়লাম, 1 2 3 4, এই 4 লাইনের মধ্যে আমরা প্রতিটি হরফ একটা একটা করে পড়েছি। এরপরে লাইন থেকে যে পড়া শুরু হচ্ছে, এখান থেকে 2টা হরফ একসাথে আসবে, অর্থাৎ এখান থেকে মোরাক্কাব হরফগুলো শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে মোরাক্কাব বা 2টি হরফ একসাথে আসলে তার রূপগুলো কীরকম হয়। এখানে দেখেন প্রথম শব্দটা হচ্ছে, প্রথম শব্দটার প্রথম হরফ বা, নিচে 1 নোক্তা, নিচে 1 নোক্তা থাকলে সেটা হবে বা। এরপরে হরফ জিম, এটা হচ্ছে জিম, এটা হবে শব্দের শেষ, এই জন্যই দেখেন শুরুতে আসছে বা আর শেষ হরফ হচ্ছে জিম, বা জিম, বা জিম, বা এটাও শক্ত হরফ, জিম এটাও শক্ত হরফ, দুটো হরফই শক্ত করে পড়বেন, জিম। আচ্ছা, এরপরে পরের শব্দ জিম বা, জিম এটা শব্দের শুরু আর বা এটা শব্দের শেষ, জিম বা। এরপরে শব্দ ফা সদ, ফা সদ, ফা হরফটা বাতাস ছেড়ে দিয়ে পড়বেন, ফা হরফের মাখরাজ নিচের ঠোঁটের পেট, অর্থাৎ নিচের ঠোঁটের মধ্যখান, সামনের উপরের 2 দাঁতের অগ্রভাগ নিচে ঠোঁটের পেটের সাথে লাগবে, মাঝখানে লাগবে, এবং বাতাস বের করে দিয়ে পড়বেন। এই ফা হরফটা হচ্ছে বাতাস বের করে উচ্চারণ করতে হয়, ফা, ফা। এরপর হচ্ছে সদ, সদ এটা মোটা হরফ, আওয়াজ মোটা করে পড়বেন, মুখ ভরে বলবেন। সদ হরফের আরেকটা সিফাত বলেছিলাম, সেখানে 3টা হরফ ছিল, সদ, সিন, জা, এই 3টা হরফ ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, সদ, সিন, জা, সদ, সিন, জা। এরপরের শব্দ সদ, ফা, সদ, ফা। এরপরের শব্দ কাফ, শিন, দেখেন আমি শিন হরফটা কিভাবে বলতেছি, আওয়াজটা অনেক বড় হচ্ছে, কাফ, শিন। এরপরের শব্দ শিন, কাফ, শিন, কাফ। এরপরের লাইন দেখেন সিন, লাম, সিন ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, সিন, লাম, লাম, সিন, লাম, সিন। এখন এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করি, এটা লাম হলো কেন, একজন বলেন। এটা তো আলিফও হতে পারতো, শব্দের শুরুতে যুক্ত হয়েছে শিনের সাথে, তাই আমরা উপরে যে সংজ্ঞা পড়েছিলাম
সেখানে ছিল আলিফ থাকে খালি, যদি মিলে পিছনে, সামনে আর দুদিকে মিলালাম। সামনে বলতে শব্দের শুরুতে বা আরেকটি হরফের শুরুতে। এখানে দেখেন সিন হরফের শুরুতে বা প্রথমেই লাম হরফ আলিফের মতো দেখতে পাচ্ছি, এটা হবে লাম, এটা আলিফ হবে না। এখন যদি আলিফ এখানে শুরুতে আসার প্রয়োজন হতো তখন কিভাবে আসতো? যদি সিন হরফে, সিঙ্গেল ভাবে আসতো। হ্যাঁ রাইট, যদি সিন হরফের প্রথমে আলিফ আসার প্রয়োজন হতো তাহলে সেটা একা একা আসবে, সিঙ্গেল আসবে, সিন হরফের সাথে মিলে আসবে না। যখনই সিন হরফের সাথে মিলে গিয়েছে এখন আর সেটা আলিফ থাকবে না, এখন সেটা লাম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আলিফ এবং লামের মধ্যে পার্থক্যটা। আচ্ছা, এরপরের শব্দ অইন, মোটা হরফ অইন। দেখেন আমি কিভাবে মোটা করে বলতেছি, মুখ ভরে বলতেছি, অ অ, একেবারে কণ্ঠনালীর শেষ ভাগ, কণ্ঠনালীর শেষ ভাগ, অ অইন, অইন বা বা। আচ্ছা, এরপরে শব্দ বা অইন, বা অইন। এরপরে শব্দ জিম খ, জিম খ। এখানে আপনারা একটু বলেন যে এখানে প্রথম হরফটা জিম হলো কেন এবং পরেরটা খ হলো কেন? নোকতা নিচে, নোকতা নিচে, খয়টা উপরে। মাশাআল্লাহ, রাইট। জিম হরফের নোক্তা থাকবে নিচে এবং খ হরফের নোক্তা থাকবে উপরে। আমরা এই জিম এবং খ এর মধ্যে নোক্তা দেখে এর পার্থক্য করব। নিচে থাকলে সেটা হবে জিম, উপরে থাকলে সেটা হবে খ। আচ্ছা, এরপরে শব্দ খ জিম, খ জিম। এরপরের লাইন ইয়া সা, ইয়া সা। এরপরে শব্দ নুন মিম, নুন মিম। এরপরে শব্দ লাম ত, লাম ত। এটা অনেকে তোয়া বলতে পারেন বা তা বলতে পারেন, এগুলো তা হবে না, তোয়াও হবে না, হরফটা হবে ত, ত। আমরা বাংলাতে যেমন ত থ পড়ি এমন এটা হবে ত, কিন্তু আওয়াজটা মোটা হবে, আওয়াজ মোটা হবে, মুখ ভরে বলবেন এবং এটা শক্ত হরফ, শক্ত করে পড়বেন, জোর দিয়ে পড়বেন, ত ত, নরম করে পড়বেন না, ত শক্ত করে, লাম ত। এরপরে শব্দ মিম দাল, মিম দাল। এরপরে শব্দ শিন সদ, শিন সদ। এরপরে শব্দ হা ওয়াও। দেখেন ওয়াও হরফটা ঠোঁট একেবারে গোল করে প্রথমে শুরু করবেন, ঠোঁট গোল করে, গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে ওই শূন্য জায়গা থেকে আওয়াজ শুরু হবে, ওয়াও। প্রথমে গোল, ঠোঁট গোল হবে, এরপর ঠোঁট একটু ছড়াবেন, আবার শেষে এসে ঠোঁট গোল করে ফেলবেন, ওয়াও ওয়াও, হা ওয়াও। এবং এখানে যে হা এটা হচ্ছে গোল হা, একটা হচ্ছে জিমের মতো হা, আরেকটি হচ্ছে গোল হা। জিমের মতো হা, এটা হা বলার সময় মুখ থেকে যে বাতাস বের হবে ওই বাতাসের শব্দ হতে হবে। আর এখানে যে হা এটা হচ্ছে গোল হা, এই হা বলার সময় বাতাস বের হবে কিন্তু এই বাতাসের কোনো শব্দ হবে না, শুধু হা বলতেছেন, হা এর শব্দ হবে, হা ওয়াও, হা ওয়াও। এরপরের লাইন দেখেন ত লাম বা, ত লাম বা। এখানে প্রথম হরফ ত মোটা হরফ, লাম মাঝখানে এটা লাম এবং শেষে হচ্ছে বা। এখন আপনারা বলেন যে এখানে এটা লাম হলো কেন? এটা তো আলিফ হতে পারতো। এটা মাঝখানে আছে। হ্যাঁ, আমরা পড়েছি যে লাম শুরুতে এবং মধ্যখানে আসবে, দুই হরফের মাঝখানে বা শব্দের মাঝখানে যদি মিলিয়ে আসে তখন সেটা হবে লাম। আর যদি শব্দের মাঝখানে বা দুই হরফের মাঝখানে যদি আলিফ আসার প্রয়োজন হয় তখন ওই আলিফটি একা একা আসবে,
ওই দুই হরফ অর্থাৎ শুরু এবং শেষে যে দুইটি হরফ থাকবে কোনো হরফের সাথেই মিলে আসবে না। আচ্ছা, ত লাম বা। এরপরে শব্দ কফ, জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। কফ, কফ, এটা মোটা হরফ, এটা শক্ত হরফ। কফ। এরপরে হরফ তা, কফ তা লাম, কফ তা লাম। আচ্ছা, এরপরে শব্দ সদ, সদ মিম দাল, সদ মিম দাল। এরপরে শব্দ কফ লাম মিম, কফ লাম মিম। এরপরে শব্দ ফা বদ, সবচেয়ে বেশি মোটা বদ হরফ, এটাকে যত বেশি মোটা করে পড়তে পারেন। ফা বদ, অনেকেই সোয়াদ দোয়াদ বলতে পারেন, এটা দোয়াদ হবে না, হরফটি হবে বদ, বদ। এরপরে হরফ জা, 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 জিহ্বার অগ্রভাগ সামনের নিচের দুই দাঁতের অগ্রভাগের সাথে লাগবে বা আগার সাথে লাগবে। জা, ফা বদ, জা। এরপরে শব্দ কাফ লাম ওয়াও, এটা ওয়াও হরফ, ঠোঁট গোল করে পড়বেন। কাফ লাম, কাফের সাথে এটা হচ্ছে লাম। কাফ লাম ওয়াও। এরপরের লাইন তা জিম দাল। দেখেন এখানে তিনোটা হরফই শক্ত হরফ, এখানে যে তিনটা হরফ ব্যবহার করা হয়েছে তিনোটা হরফই শক্ত, এই জন্য আমি কত জোর দিয়ে শক্ত করে পড়তেছি। তা জিম দাল, তা জিম দাল। এরপরে শব্দ আইন কফ, জিহ্বার গোড়া উপরে তারও সাথে লাগবে। আইন কফ দাল, আইন কফ দাল। এরপরে শব্দ খ, মোটা হরফ, খ বা র, র এটাও মোটা হরফ। আপনাদেরকে বলেছিলাম যে মূলত মোটা হরফ হচ্ছে 7টি, মূলত মোটা হরফ 7টি। এই 7 হরফের মধ্যে র হরফটি নেই, কিন্তু র হরফ যখন হরফ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা মোটা হরফ হয়। এই জন্য আমরা এখন মোটা হরফ 8টিই বলবো র হরফ সহ। তাহলে এখানে র এটা মোটা হবে, র মোটা করে বলবেন, র। খ বা র। এরপরে শব্দ নুন আইন, কণ্ঠনালীর মধ্যখান, নুন আইন তা, তা শক্ত হরফ, নুন আইন তা। এরপরে শব্দ শিন, আওয়াজ অনেক বড় হবে, শিন ফা আইন, শিন ফা আইন। এরপরে শব্দ ফা বদ লাম, ফা বদ লাম। আচ্ছা, এরপরে প্লিজ দেখেন এখানে প্রথম শব্দটা হচ্ছে বদ হা কাফ, বদ হা কাফ। মিম সিন, ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, সিন, সিন। মিম সিন জিম দাল, মিম সিন জিম দাল। এরপরে শব্দ ফা সদ, সদ লাম তা, ফা সদ লাম তা। এরপরে দেখেন লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ। এরপর সা কফ লাম তা, সা কফ লাম তা। এরপরে শব্দ আইন লাম কফ গুলতা, আইন লাম কফ
গুলতা। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, দেখেন এখানে যেই সর্বশেষ দুইটা শব্দ আমি পড়লাম, একটি হচ্ছে সা কফ লাম তা, আরেকটি হচ্ছে আইন লাম কফ গুলতা। এখানে যেই শেষে আমি তাটা বললাম, এটা আমি গুলতা বলতেছি। এটা গোল, এটা দেখেন এটা হায়ের মতো গোল, তো গোল হওয়ার কারণে এটাকে আমরা গুলতা বলতেছি। আর আগের শব্দের মধ্যে যেই তাটা ছিল এটা কিন্তু লম্বালম্বি তা। তাহলে এখানে তা দুই রকম হওয়ার কারণ কি? দোনোটা হরফেই তো তা, দোনোটা হরফের মাখরা আছে সিফাত এক, হরফ একটাই, কিন্তু একটা হরফই দুইভাবে লেখা হয়, একটা লম্বালম্বি লেখা হয়, আরেকটি হচ্ছে গোল করে লেখা হয়। তা হরফটাকেই দুইভাবে লেখা হচ্ছে, একটা হচ্ছে লম্বালম্বিভাবে, আরেকটি হচ্ছে গোল করে। এখান থেকে আমরা শুধু এই দুইটা তায়ের পরিচয় জেনে যাব যে এই দুইটা তা দেখতে এরকম, একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে লম্বালম্বি। কিন্তু এই দুইটা তাকে দুইভাবে প্রকাশ করার কারণটা কি সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে জানব। এর ব্যবহার, গোলতা কখন ব্যবহার হবে এবং লম্বাতা কখন ব্যবহার হবে, লম্বাতা আসলে তার উচ্চারণটা কিভাবে হবে এবং গোলতা আসলে তার উচ্চারণ কি হবে, এটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানব। কিন্তু এখান থেকে শুধু আমরা এই দুইটা তায়ের পরিচয় জানব, যে একটা হচ্ছে লম্বাতা আরেকটি হচ্ছে গোলতা। এই দুটো তায়ের উচ্চারণ এক, কিন্তু এটার ধরন বা এটার রূপটা একটু ভিন্ন। গোলতায়ের উচ্চারণটা একরকম হবে আর লম্বা তায়ের উচ্চারণটা আরেক রকম হবে, এটা ক্ষেত্র বিশেষ। কখন সেটা হবে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানব এর ব্যবহার। এখান থেকে শুধু আপনারা একটি হচ্ছে গোলতা আর একটি লম্বাতা এইভাবেই মনে রাখেন। এর পরের লাইন, নুন আইন কণ্ঠহানির মধ্যখান, নুন আইন মিম তা। এরপর জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন। এরপর ইয়া ফা, একটা মিনিট, হ্যাঁ দেখেন ইয়া ফা আইন লাম, ইয়া ফা আইন লাম। এরপরে শব্দ ইয়া কফ, জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে, ইয়া কফ ইয়া নুন, ইয়া কফ ইয়া নুন। এরপরে শব্দ নুন বা ত শিন, নুন বা ত শিন। এরপর কাফ লাম মিম গুলতা, কাফ লাম মিম গুলতা। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ এখান থেকে, এটা হচ্ছে 4 নাম্বার পেজ, যদিও পেজের নাম্বারটা এখানে হয়তো ভিন্ন হবে, কিন্তু আমরা যেভাবে পড়তেছি এটা 4 নাম্বার পেজ। এই পেজের এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখেন যে আমি প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা হরফ আমি কিভাবে পড়তেছি। আমি কিন্তু প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা হরফ থেমে থেমে তার সিফাত এবং মাখরাজ অনুযায়ী আমি পড়ার চেষ্টা করতেছি। আপনারাও যখন বাসায় পড়বেন বা যখন ক্লাসে পড়াগুলো শোনাবেন খুব দ্রুত পড়বেন না, এমনটা হবে না যে আপনি খুব দ্রুত পড়তেছেন, আপনি চাচ্ছেন যে সবার আগে শেষ করার জন্য, বিষয়টা এমন করবেন না। বরং আপনি আমার মতো ধীরে ধীরে প্রত্যেকটা হরফ, সিফাত এবং মাখরাজের দিকে খেয়াল করে পড়বেন। আপনি যদি এভাবে পড়েন ত লাম বা কফ তা লাম সদ মিম দাল, এভাবে পড়লে শুধু পড়াই হবে, কিন্তু পড়াগুলো সহি শুদ্ধ হবে না, পড়াগুলো সহি শুদ্ধ হবে না। কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পড়াটা যেন সহি শুদ্ধ হয়। তো এই জন্য আমাদের কি করতে হবে, যেহেতু প্রতিটা হরফ সঠিকভাবে উচ্চারণ করার জন্য তার সিফাত এবং মাখরাজ প্রয়োজন। সিফাত তার গুণ, আর মাখরাজ হচ্ছে এই হরফটি উচ্চারণ আমি কোন জায়গা থেকে করতেছি ওইটা। তাহলে এই দুটোটা বিষয় আপনাকে সামনে রেখেই প্রতিটি হরফ পড়তে হবে।
আমার মতো ধীরে ধীরে পড়বেন, চাই সেটা বাসায় পড়েন বা ক্লাসে পড়াশোনার, ধীরে ধীরে পড়বেন এবং খুব মনোযোগ সহকারে পড়বেন যে আমি যে হরফটা বলতেছি আমার এই হরফের বলাটা তার সিফাত অনুযায়ী হচ্ছে কিনা, তার মাখরাজ অনুযায়ী উচ্চারিত হচ্ছে কিনা, ওদিকে সবাই ইনশাল্লাহ খেয়াল করে বাসায়ও পড়বেন, ক্লাসেও পড়বেন। সবাইকে শুনতে পাচ্ছেন? জি হুজুর শুনতে পাচ্ছি। জি আচ্ছা জি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যেই পড়াটা আপনাদেরকে ক্লাসে সামনে সবক হিসেবে দিলাম, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা হরফ, কোনো একটি শব্দ আরেকবার পড়ানোর প্রয়োজন হয় বা আপনার বোঝার প্রয়োজন হয় তাহলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের এই পড়াগুলো দেওয়া হলো, বাসায় খুব ভালো করে পড়বেন। আমাদের যে সবকের ক্লাস শনি সোম বুধ 9:30টার আগেই আমি ক্লাসে থাকি, আপনারা চেষ্টা করুন 5-10 মিনিট আগেই আসার জন্য। আপনারা যদি এসে যান তাহলে আমি খুব দ্রুতই ক্লাস শুরু করতে পারবো। তো সবাই ইনশাল্লাহ ঠিক মতো আসবেন। আর পুরুষ যারা আছেন আপনারা তো আমার কাছে পড়াগুলো শোনাবেন, এবং যারা মহিলা আছেন আপনারা আমাদের যারা শিক্ষিকা আছেন 3 জনের কাছে, 3 জনের যে কোনো একজনের